আসসালামু আলাইকুম। পড়ছি নিবেদিতা কাহন গল্প। লিখেছেন মেহরুমা নূর। পর্ব ৩১। বিয়ের আনন্দ উল্লাস শেষে এবার ঢাকায় ফেরার পালা এলো সবার। সকাল সকাল উঠে সবাই নিজেদের ব্যাগপত্র গোছাতে লেগে গেছে। তবে ঘুমকুমারী আদ্রিতার রানী এখনও ঘুমের দেশে আচ্ছন্ন। তানি এসে কয়েকবার আদ্রিতাকে ডাকলো, তবুও উঠার খবর নেই। শেষে এসে ঠেলে ঠেলে অনেক কষ্টে জাগালো আদ্রিতাকে। আদ্রিতার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না একদম। সে উঠে বসে তানির কোমর পেঁচিয়ে ধরে পেটে মাথা রেখে ঘুম জড়ানো গলায় বলল, ঘুমোতে দাও না সোনা মা, আর 5 মিনিট প্লিজ। একদম না, উঠ এখন। অনেক বেলা হয়ে গিয়েছে, একটু পরেই আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। ঢাকায় কেন যেতে হবে? আমার যেতে ইচ্ছে করছে না গ্রাম থেকে। আমরা এখানেই থাকি না, অনেক মজা হবে। চাচ্চু লুঙ্গি পরে খেতে চাষ করবে, আর তুমি আঁচল দিয়ে ঢেকে চাচ্চুর জন্য খাবার নিয়ে যাবে। আঁচল দিয়ে চাচ্চুর ঘর্মাক্ত ক্লান্ত মুখটা মুছে দিবে। আহা, ভাবতেই কত মজা লাগছে। ভালো আইডিয়া না বলো? হ্যাঁ, তা তো হবেই। আর তুই গরুর গোবর দিয়ে ঘষি বানিয়ে রোদে শুকাবি। কি পারবি না? এ পর্যায়ে আদ্রিতা তানিকে ছেড়ে দিয়ে মুখ কুচকে বলল, ইয়াক, এত সুন্দর আইডিয়াকে একেবারে গোবরে মিশিয়ে দিলে তুমি। তানি হেসে দিয়ে বলল, স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে এলে এবার দ্রুত রেডি হয়ে আয়, নাহলে কিন্তু তোকে রেখেই চলে যাব আমরা। কয়েকদিন পর মিড টার্ম এক্সাম, তা ভুলে গেছিস? বসে বসে কল্পনার জগতে ভাসছেন উনি। আদ্রিতা মুখ ফুলিয়ে উঠে গেল ফ্রেশ হতে। নুরান সকাল সকালে তার সব গুছিয়ে নিয়েছে। গ্রামের আঁকা ছবিগুলো সে এখানেই দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। এগুলো আর নিয়ে যাবে না সে। সব গোছানো শেষে নুরান তার ফোনটা হাতে নিল। কাল থেকে আর মেয়েটার সাথে কথা হয়নি। গ্রামের নেটওয়ার্ক অনেক উইক, তাই ঠিকমতো কথাই হয় না। আজ বলে দিবে সে ঢাকায় যাচ্ছে। ফোন অন করে দেখলো নীলাম্বরীর আইডি এখন সবুজ দেখাচ্ছে। নুরান ফটাফট মেসেজ দিল, কি করছো? মেসেজ সিন হলো, কিন্তু রিপ্লাই এলো না। নুরান আবার টেক্সট দিল, রাগ করেছো নাকি? এবার কিছুক্ষণ পর রিপ্লাই এলো, না তো, রাগ করবো কেন? তাছাড়া কোন অধিকারেই বা রাগ করবো? রাগ একটা স্ট্রং ফিলিং, এটার সাথে অনেকগুলো শর্ত নিয়ে আসে সে, যার মধ্যে একটা হলো অধিকার। রাগ করার মতো অধিকার বোধ আমার কি আছে? নুরান রিপ্লাই দিল, অধিকার? হুম, অধিকার বোধ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তবে অনেকটা অদ্ভুত বটে। অধিকার কখনো ঘোষণা দিয়ে আসে না। বলে না, এই যে শুনছো, আমি এসে গেছি, আমাকে গ্রহণ করো। অধিকার আছে না আছে সেটা তো তখনই উপলব্ধি করা যায় যখন অধিকার ফলাতে শুরু করো। আর যার উপর অধিকার ফলাতে শুরু করো, সে তোমার অধিকারবোধকে নিজের অধিকারে সামিল করে নেয়। তাই অধিকার না ফলালে বুঝবে কিভাবে? হতে পারে তোমার অধিকার ফলানোটাই সে খুব খুব করে চাইছে। একবার অধিকার ফলিয়েই দেখো না। কিন্তু আমার যে ভয় করে, অধিকার ফলানো যদি অনধিকার চর্চা হয়ে ওঠে, তা যে ভীষণ পীড়াদায়ক হবে। বালিকা, ভয়কে জয় করো, পীড়ার ভয় ভুলে অগ্রসর হও, প্রাপ্তির খুশি হয়তো রয়েছে অপেক্ষায়। এ পর্যায়ে হাসির ইমোজি এলো শুধু। তা দেখে নুরানের ঠোঁটেও হাসি ফুটল। যাক, মেয়েটার অভিমান হয়তো ভাঙাতে পেরেছে সে। ফ্রেশ হয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে শেষবার একটু ছাদে এলো আদ্রিতা। গ্রামটা আবারও দু চোখ ভরে দেখে নিতে। এই 3-4 দিনেই গ্রামের শ্যামল মায়ায় জড়িয়ে গেছে সে। এখান থেকে যেতে মন উদাস হয়ে যাচ্ছে তার। তবে যেতে তো হবেই। কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই জোবানকে তার দিকে আসতে দেখল আদ্রিতা। এই মুহূর্তে জোবানকে মোটেও আশা করেনি সে। তাকে দেখে ভীষণ অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে গেল সে। ছাদে এখন আদ্রিতা শুধু একা। এই অবস্থায় জোবানের সাথে এখানে থাকার কোনো ইচ্ছেই তার নেই। তাই জোরপূর্বক হেসে যাওয়ার জন্য উদ্যত হতেই জোবান বলে উঠল, কি হলো অরি, আমাকে দেখেই চলে যাচ্ছ যে? আদ্রিতা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না না, তেমন কিছু না। আসলে বের হওয়ার সময় হয়ে গেছে। সোনামা সবাইকে রেডি হয়ে জলদি নিচে যেতে জড়ো হতে বলেছে। ঠিক আছে, যেও, আটকাবো না তোমাকে। শুধু 5 মিনিট একটু কথা বলবো। আজ চলে গেলে আবার কবে দেখা হবে না হবে, তাই আজকে কিছু কথা বলতে চাই আমি তোমাকে। অনেকদিন ধরে বলবো বলবো বলেও বলা হয়নি, তবে আজ আমি আমার মনের কথা তোমাকে বলবোই। প্লিজ আমার কথাগুলো শোনো একবার। আদ্রিতা হয়তো বুঝতে পারলো জোভান কি বলতে চাইছে, আর সেটা বুঝতে পেরেই চরম অস্বস্তিকর মনোভাব হলো তার। আদ্রিতা এবার স্থির মনোভাব রেখে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি হয়তো জানি আপনি কি বলতে চাইছেন। আমি বোকা হতে পারি, তবে এতটাও না যে এতটুকু বুঝতে পারবো না। তাই আপনার বলার আগে আমি কিছু বলতে চাই। আপনার মনে আমাকে নিয়ে যদি কোনো রকম ফিলিংস থাকে, তাহলে আমি অত্যন্ত দুঃখিত। যদিও আমার মনে পড়ে না কখনো আমি আমার কথা বা কাজ দ্বারা আপনাকে এমন কোনো ইশারা দিয়েছি যাতে আপনার মনে এমন মনোভাব হয়েছে। তবু আমি দুঃখিত। আপনি যা আশা করছেন তা কখনো সম্ভব না।
কোনোভাবেই না, না আজ, না কাল, না কোনো দিন। তাই এই আশা করে শুধু শুধু নিজেকে কষ্ট দেবেন না। প্লিজ এই ধারণা মন থেকে মুছে ফেলুন। আমি চাই না এসব কারণে আমাদের পারিবারিক সম্পর্কে একটা ব্যাঘাত ঘটুক। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি। চলি এখন, ভালো থাকবেন। বলেই আদ্রিতা জোভানকে পাশ কেটে চলে যেতে নিল। হঠাৎ পেছন থেকে জোভান বলে উঠল, এই অসম্ভাবনার কারণটা কি নিবিড়? থেমে গেল আদ্রিতা। কপাল কুঁচকে ঘাড় বাঁকিয়ে তাকালো জোভানের দিকে। জোভান আবারও বলল, কি হলো বলো? আমাকে মানা করার কারণ কি নিবিড়? তুমি কি নিবিড়ের ভয়ে আমাকে মানা করছো? আদ্রিতার এবারে সত্যি করে ভীষণ রকমের রাগ লাগলো। সে কণ্ঠে কিছুটা রুক্ষতা এনে বলল, আপনার জন্য যেটা জানা জরুরি ছিল সেটা আমি বলে দিয়েছি আপনাকে। এর বেশি না আপনার জানার অধিকার আছে, আর না আমি বলাটা প্রয়োজন মনে করি। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আশা করি মনে রাখবেন। কথা শেষ করে আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে আদ্রিতা দ্রুত পা ফেলে বেরিয়ে গেল। পেছন থেকে জোবান তাচ্ছিলের ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিড়বিড় করে বলল, সে তো না চাইলেও থাকবে। তোমাকে মনে রাখাটা যে আমার অভ্যাসের রীতি। আদ্রিতা ছাদ থেকে আসার পথে করিডোরে দেখলো ফুলদানি ভেঙে পড়ে আছে। ভ্রু কুঁচকে আসলো আদ্রিতার। তার খুব ভালোভাবেই মনে আছে যাওয়ার সময় এই ফুলদানিটা ঠিকঠাকই ছিল। তাহলে হঠাৎ করে এভাবে ভাঙলো কিভাবে? তানির ডাক শোনা গেল তখন। তাই আর কিছু না ভেবে আদ্রিতা তানির ডাক শুনে ওখান থেকে চলে গেল। নিচে এসে দেখলো প্রায় সবাই রেডি হয়ে খাবার খেতে বসেছে। আদ্রিতাকেও দ্রুত খেয়ে নিতে বলল তানি। তারপর বের হবে সবাই। আদ্রিতা মাথা দুলিয়ে চেয়ার টেনে বসলো। এদিক ওদিক নজর ঘুরিয়ে নিবিড়কে খুঁজলো। সে নেই এখানে। হয়তো এখনো রেডি হচ্ছেন উনি। খাবার টেবিলে খাওয়ার মাঝে তাসান বলে উঠল, মা শোনো, আমি কিন্তু একা যাব না। আমার সাথে তোমার বৌমাও যাবে। তাসানের কথায় সবাই ভাত ছেড়ে টাসকি খাওয়া শুরু করলো। হঠাৎ বিস্ফোরণের মতো সবার মাঝে ছড়িয়ে পড়ল। সানা তাসির ছেলের কথায় বিস্মিত হয়ে বলল, কি বলছিস এসব? কিসের বৌমা? কোথাকার বৌমা? তাসান বলে উঠল, আরে কোথাকার আবার? তোমাদের সামনেই তো বসে আছে আমার বিউটিফুল কিউট বউটা। সবাই এদিক ওদিক চাওয়াচাই করতে লাগলো। বৌমা খুঁজে না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কোথায়? আরে ধুর, চোখের সামনে এত সুন্দর একটা বৌমা বসে আছে, তাও চোখে দেখে না। আরে এই যে পান চিপিয়ে ঠোঁট লাল করেছে, ওইটাই তো তোমাদের বৌমা। এতক্ষণে বুঝলো সবাই তাসান আসলে ফিরোজের দাদির কথা বলছে। সবাই এবার হেসে উঠল। তাসান বলল, আরে হাসছো যে বড়। দেখো বাবা মা, আমার ভালোবাসা একেবারে সিমেন্ট বালিওয়ালা পাক্কা ভালোবাসা। আর স্বামী হিসেবেও আমি খুবই দায়িত্বশীল। আমি যেখানে আমার প্রাণপ্রিয় বউ সেখানে, তাই না বউ? সবাই সশব্দে হেসে উঠল। ফিরোজের দাদি হাসি মুখে বলল, হ জামাই, ঠিকই কইসাও। তোমাক ছাড়া আমি থাকবার পারি নাহি। পিড়িতে সেরা খেতা তুমি। এক কাম করো, তুমি হেনেই থাইকা যাও। আমরা তিনজন মিলা সুহে শান্তির থাকমো। তাসান বলি উঠল, তিনজন? তিনজন কে? ক্যা? তুমি, আমি আর আমার মরা জামাইয়ের ভূত। হে আবার আমার মেলা ভালোবাসে তো, তাই আমাক সাইরা যায় না। আইতে আইতে আইসা আমার কাছে থায়। না না থাক, আমি তোমাদের গভীর ভালোবাসার মাঝে বাধা হয়ে আসতে চাই না। যাও, তোমাদের জন্য আমি আমার ভালোবাসার কোরবানি দিয়ে দিলাম। যা দাদি যা, জিলে আপনি জিন্দেগি। এদের কথাবার্তায় হাসির রোল পড়ে গেল চারিদিকে। আদ্রিতা আবারও চারপাশে নজর বোলালো। নিবিড় এখনো আসেনি। কি এমন বাণিজ্য করছে জনাব? তখনই তানি আবিরের উদ্দেশ্যে বলে উঠল, নিবিড় কোথায়? দেখছি না যে ওকে। কোথাও গেছে নাকি? আবির বলল, কে জানি, আমি তো জানি না। গেছে হয়তো কোনো কাজে, চলে আসবে সময় মতো। হুম। খাওয়া দাওয়া শেষে সবাই ধীরে ধীরে নিজেদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উঠোনে এসে হাজির হলো। আবির আর তাসির সবার ব্যাগপত্র গাড়িতে তুলছে। আদ্রিতার নজর নিবিড়কে খুঁজে চলেছে। তখন থেকে কোথাও দেখেনি তাকে। মনের মাঝে কেমন যেন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে ওর। অস্থিরতা কাজ করছে বুকের মাঝে। লোকটাকে না দেখা পর্যন্ত হয়তো এই অস্থিরতা কমবে না। আদ্রিতার ভাবনার মাঝেই তানি আবারও চিন্তিত গলায় বলল, নিবিড়টা কোথায়? বের হওয়ার সময় হলো, এখনো পর্যন্ত খবর নেই ছেলেটার। ফোনও বন্ধ আসছে। গেল কোথায় ছেলেটা? বাড়ির সবাই এই মুহূর্তে এখানে অবস্থান করছে। সবাই এক এক করে জানিয়ে দিল তারা নিবিড়ের খবর জানে না। এবার যেন সবার মাঝে একটা উদ্বেগ ছড়িয়ে পড়লো। আর সাথে হঠাৎ দ্রুত বেগে বাড়লো আদ্রিতার অস্থিরতার প্রকোপ। হাত পা অস্থিরতায় শিনশিন করতে লাগলো। আদ্রিতার ভীরু মনের অস্থিরতা বিস্ফোরণ আকার ধারণ করলো যখন আম্বিয়া মুখ খুলল। আম্বিয়া বাড়ির ভেতর থেকে আসার পর তানি তাকেও জিজ্ঞেস করলো সে নিবিড়কে কোথাও দেখেছে কিনা। আম্বিয়া তখন বলে উঠল, হ্যাঁ দেখছিলাম তো। হগলে যখন আমি সাদের সিঁড়ি মুচ্ছে আইসবার নসি, তখন ভাইজান আমাকে দেখা হইস করলো আমি আদ্রিতা আফাক দেখছি নাহি। তখন আমি হ্যাক কইলাম হ দেখছি।
আফাতিনের মামি জোবান ভাইয়ের হাতে সাদে দেখা করতেছে। হেতা হইন না ভাই সাদে দিকে গেল, আর আমিও অহন থেকে চলে আইছি। তারপর ভাইয়া কোনে গেছে তা আর জানি না। আম্বিয়ার বলা কথার তাৎপর্য এখানে উপস্থিত কেউ বুঝতে পারল না, বুঝলো শুধু আদ্রিতা। যদিও তানিও হয়তো কিছুটা আঁচ করতে পারলো, তবে আদ্রিতার কাছে সবটাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে ততক্ষণে। আম্বিয়া তখন সিঁড়ি মোছার সময় হয়তো জোভান আর আদ্রিতাকে কথা বলতে দেখেছে, আর সেটাই নিবিড়কে বলেছে। আদ্রিতার অস্থির মন এবার অবশ হয়ে বসে পড়ল যেন। সেই রুক্ষ পুরুষটা তা তার উপর যে তীব্র পরিমাণে ক্রুদ্ধ হয়েছে তা বুঝতে আর বাকি নেই। করিডোর ভেঙে পড়ে থাকা ফুলদানিটাও তার ক্রুদ্ধতার শিকার হয়েছে, তাও স্পষ্ট এখন। আদ্রিতার মাথা বারবার নিবিড়ের বলা সেদিন রাতের কথাগুলো মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। জোভানকে নিয়ে শান্ত হুমকি দিয়েছিল সে, আর আজ ভয় হচ্ছে আদ্রিতার ওই ক্রুদ্ধ উন্মাদ পুরুষটার জন্য। সে আদ্রিতার সাথেও কথা বলেনি, তার উপর রাগ দেখায়নি, তাকে চোখের গরম দেখিয়ে ধমকায়নি। তার মানে ক্রোধের পরিমাণ কত ভারী তা আন্দাজ করতেও ভয় হচ্ছে আদ্রিতার। মনে শুধু একটা প্রশ্নই হানা দিচ্ছে, ওই ক্রুদ্ধ পুরুষটা তাহলে এখন কোথায়? ঠিক তখনই আদ্রিতার প্রশ্নের জবাব এলো অপরাহ্নের কাছ থেকে। সে হঠাৎ বলে উঠল, আন্টি, নিবিড়ের মেসেজ এসেছে। কোম্পানিতে নাকি কোনো ইমার্জেন্সি এসেছে, তাইও আগেই রওনা হয়ে গেছে। তাড়াহুড়োয় কাউকে বলতে পারেনি। তানি হতাশ সুরে বলল, এটা কোনো কথা? তাই বলে একবার ভুলেও যাবে না? আরে আমরাও তো যাচ্ছিলাম, একসাথে গেলে কি হতো? তার উপর আবার ফোনটাও বন্ধ করে রেখেছে। ছেলেটা আমাকে জ্বালানোর জন্যই পয়দা হয়েছে। এখন আর কি, এখন তাহলে চলো আমরাও যাই। সবাই একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতে লাগলো। আদ্রিতাও ভারী মন আর উদাস হৃদয়ে আস্তে করে গাড়ির দরজার কাছে আসলেই আম্বিয়া এগিয়ে এসে বলল, আবার আসছে নাফা, আমনের কথা মেলা মনে পড়ব। আম্বিয়াকে দেখে হঠাৎ আদ্রিতার চরম রাগ হলো। এতটা রাগ হচ্ছে যে এই মুহূর্তে আম্বিয়াকে উগান্ডায় ছুড়ে মারতে পারলে তার শান্তি লাগতো। আজ এর জন্যই সব হলো। কি দরকার ছিল নাচতে নাচতে ওই পাগলকে সব বলার? আদ্রিতা তো যেন মনে মনে ইচ্ছে মতো আম্বিয়াকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। সে আর আম্বিয়াকে কিছু না বলে গাড়িতে উঠে দরজা আটকে দিল। কিছুক্ষণ পরে গাড়ি রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। আদ্রিতা উদাস মনে গাড়ির কাছে মাথা ঠেকিয়ে বসে রইল। সময় গড়ানোর সাথে পাল্লা দিয়ে বাড়ছে যেন তার বিষণ্ণতা। আসার সময় যতটা উৎফুল্ল ছিল, যাওয়ার পথে তার থেকে দ্বিগুণ বিষণ্ণতা ভার করেছে মনে। বাকিরা ঠিকই তাদের মতো আড্ডা দিচ্ছে, কিন্তু আদ্রিতার তাতে এক বিন্দুও মন নেই। তার মতো পড়ে আছে ওই রুষ্ট মানবের রুক্ষতায়। কেন এত ক্রোধ তার? একবার কি আমার সাথে কথাও বলতে পারতো না? আমার পক্ষের দলিলপত্র না জেনে সোজা শাস্তির রায় জারি করে দিল। না হয় বকাঝকাই করতো, ধমকাতো, তবুও তো অন্তত একটাবার আমার সাথে কথা বলতো। কিছু না বলেই উনি চলে গেলেন। এত কঠোর কেন উনি? এসব ভাবনা আদ্রিতাকে ধীরে ধীরে ব্যথিত করে তুলছে। ব্যথার যাতনা তার চোখ বেয়ে নামতে যাচ্ছে খুব করে, তবে সবার সামনে কাঁদা যাবে না। অনেক কষ্টে নিজের কান্না আটকাচ্ছে সে। যমুনা সেতুর কাছে আসলে তানহা বলে উঠল, কিরে অরিক, তুই না যমুনা পাড়ে ঘুরতে চেয়েছিলি? চল আজ ঘুরে যাই। এখন তো ভাইয়াও নেই মানা করার জন্য। অন্য সময় হলে হয়তো আদ্রিতা এই কথায় সবচেয়ে খুশি হতো, তবে এখন এই মুহূর্তে তাকে পৃথিবীর কোনো খুশি উৎফুল্ল করতে পারছে না। আদ্রিতা সাফ মানা করে দিল, বলল তার ইচ্ছে নেই। তাই আর বাকিরাও নামলো না। আদ্রিতার এখন শুধু দ্রুত ঢাকায় পৌঁছতে পারলে শান্তি পায়। ওই রুক্ষ মানবের ভুল যে ভাঙাতে হবে তাকে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। গাড়ি থামতেই আদ্রিতা সবার প্রথমে নেমে দ্রুত এলো বাসার ভেতরে। কাজের মহিলা দরজা খুলে দিলে আদ্রিতা ভেতরে এসে দ্রুত পায়ে উপরে উঠে সবার আগে নিবিড়ের রুম চেক করলো। কিন্তু রুমে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেল না সে। আবার নিচে নেমে এলো। ততক্ষণে বাকিরাও চলে এসেছে। আদ্রিতা যা জানতে চায় সেটা তানি জিজ্ঞেস করলো কাজের মহিলাকে। তানি জিজ্ঞেস করলো, জামিলা, নিবিড় কি বাসায় এসেছিল? জামিলা বলল, জি খালাম, আইছিল তো। আইসাই আবার কতক্ষণ পর ব্যাগ নিয়ে বাইর হইল। আমারে কইলো অফিসের কাজে নাকি সিলেট যাইতাছে, সপ্তাহখানেক লাগবো ফিরতে। আপনি আসলে যেন কইয়া দিই। কি বলো, সিলেট চলে গেছে? ছেলেটা যে কি করে না। আবির বলল, আরে অফিসের কোনো জরুরি কাজ পড়েছে দেখেই তো গেছে। তুমি টেনশন নিও না তো। চলো গিয়ে ফ্রেশ হয়ে আরাম করো। তোমরা সবাইও গিয়ে ফ্রেশ হয়ে নাও। সবাই যার যার রুমে চলে গেল। থেকে গেল শুধু স্তম্ভিত আদ্রিতা। পা যেন চলন ভুলে গেছে তার। নিবিড়ের এই সিলেট গমন যে কোনো অফিসের কাজে না, বরং আদ্রিতার উপর রাগের বহিঃপ্রকাশ তা জানে সে। আর জানার পর আদ্রিতার বাদ বাকি শান্তিটুকুও যেন হ্রাস পাচ্ছে। কঠোর মানবের নির্দয়তা তাকে ক্ষুণ্ণ করে দিচ্ছে। বহু কষ্টে পা চালিয়ে নিজের রুমে এলো আদ্রিতা। রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। ওই নিষ্ঠুর পুরুষের উপেক্ষার আঘাতে খুব করে আহত হচ্ছে তার মন। কালই তো বলেছিল আদ্রিতাকে
তাকে রেখে যেন কোথাও না যায়। আর আজই তা ভুলে গেল। তার কাছে এতই সহজ আমাকে ছেড়ে যাওয়া। সহজই হয়তো, তাই তো বারবার চলে যায়। কিন্তু এই আমিটাকে এখন কি দিয়ে বুঝ দিব? পর্ব ৩২। নিবিড়ের নির্দয় কঠোরতার তীব্র অনলে দগ্ধ হয়ে আদ্রিতার দেহ মন ভস্ম হয়ে যাচ্ছে প্রায়। আজ ১ সপ্তাহ হতে চলল সেই রুক্ষ পুরুষের অদৃশ্য নির্মমতার। ৭ দিন পার হয়ে গেছে, তবুও ফিরেনি সে। আর না তার ফোন খোলা পাওয়া গেছে। নিজেকে এক প্রকার গুম করে ফেলেছে সে, যেন আদ্রিতার সামনে আসলে তার হাইট কমে যাবে, না হলে চুল পড়ে যাবে। মানুষ এতটা কঠোর কিভাবে হতে পারে ভেবে পায় না আদ্রিতা। আয়রন ম্যানও তার সামনে তুলো ম্যান হয়ে যাবে। সে গর্ভে থাকতে সোনামা বোধ হয় লোহা চিবিয়ে খেত, না হলে রক্ত মাংসের মানুষ এমন হতেই পারে না। এখানে একজন তার দহনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, অথচ সেই নিষ্ঠুরের কোনো ভাবাবেগ নেই। আদিতের সবকিছু কেমন অসহ্য লাগছে। নাওয়া খাওয়া সব অগোছালো হয়ে গেছে তার। একাই সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা চুপসে গেছে যেন। কোনো কিছু ভালো লাগে না তার। এর চেয়ে তো ওই লোকের বকাঝকা ধমকানো ভালো ছিল। অন্তত এমন গুমোট কষ্ট তো হতো না আদ্রিতার। আদ্রিতা আর নিতে পারছে না এসব। এখন তো তারও খুব অভিমান হচ্ছে, সাথে রাগও হচ্ছে প্রচুর। সামনে পেলে নিবিড়ের চুলগুলো সব ছিঁড়ে টাকুবেল করে দেওয়ার মতো রাগ হচ্ছে। এই রাগের বহিঃপ্রকাশ না করতে পারলে শান্তি পাচ্ছে না সে। তাই নিবিড়ের উপরে জমার আগের শিকার হিসেবে নিবিড়ের রুমই বেছে নিল আদ্রিতা। চব্বিশ সাড়ে তার রুমে চারিদিকে নজর বোলালো। নিবিড়ের স্যানিটাইজ করা ফকফকা ঝকঝকা নিট অ্যান্ড ক্লিন রুম কম প্যাথোলজি ল্যাব দেখে ভিলেনি হাসি দিল সে। আমার সাথে ভাব দেখানো না? ভাবি কি সাহেবজাদা নিজেকে? রাগ কি শুধু ওনার পার্সোনাল প্রপার্টি নাকি? আজ দেখাবো আদ্রিতাকে রাগানোর ফল। মনে মনে এসব বলে আদ্রিতা নিবিড়ের রুমের পোস্টমর্টম করতে লেগে পড়ল। পুরো রুম এলোমেলো করে তছনছ করে ফেলল মুহূর্তেই। মনে মনে নিবিড়ের রুমটাকেই নিবিড় ভেবে ধোলাই করছে আদ্রিতা। বিছানা টেবিল এলোমেলো করা শেষে নিবিড়ের কাবার্ড খুলল সে। কাবার্ডে খুলে সেখান থেকে কাপড় চোপড়গুলো এলোমেলো করা শুরু করলো সে। তখনই হাতে এলো নিবিড়ের শার্ট। মুহূর্তেই নাকে পেল সেই সুপরিচিত বিমোহিত করা সুবাস। হাত থেমে গেল আদ্রিতার। হাতে ধরে রাখা শার্টটা নাকের কাছে নিয়ে সুবাসটা আরও সুগভীরভাবে গ্রহণ করলো নিজের শ্বাস প্রশ্বাসে। আদ্রিতার বিদ্রোহী সত্তাটা আবারও প্রতিহত হয়ে গেল তার আবেগী সত্তার সামনে। স্পর্শনেন্দ্রিয় হয়ে উঠল আবারও হৃদয় মন। ওই হৃদয় পুরুষটিকে খুব করে সামনে চাইছে মন। তার বুকে মাথা রেখে তার উষ্ণতা অনুভব করতে মন চাইছে। আদ্রিতা নিবিড়ের শার্টটা কামিজের উপর দিয়ে নিজের গায়ে জড়ালো। শার্টটা শরীরের সাথে টেনে মিশিয়ে নিল। এভাবে নিবিড়কে নিজের কাছে অনুভব করার ছোট্ট প্রয়াস তার। আরো কিছু কাপড় চোপড় ঘাটাঘাটি করতেই হঠাৎ একটা ডায়েরি গড়িয়ে পড়ল নিচে। আদ্রিতা নিচে ঝুঁকে সেটা তুলে নিল। এটা দেখে বুঝতে পারলো নিবিড়ের পার্সোনাল ডায়েরি হবে হয়তো। কৌতূহলবশত আদ্রিতা নিবিড়ের বিছানায় বসে ডায়েরিটা মেলে ধরল। ডায়েরির মলাট উল্টাতেই একটা ছবি বেরিয়ে এলো। ছবিটা পুরানো, ছোট্ট একটি মেয়ের ছবি। এটা যে আদ্রিতার ছোটবেলার ছবি তা কতক্ষণ দেখার পর বুঝতে পারলো সে। ডায়েরিটা হয়তো নিবিড় ভাই বিদেশ যাওয়ার পর থেকে লিখেছে। প্রথম পেজ উল্টাতেই দেখলো তাতে লেখা আছে, আমার নিঃশ্বাসটাও কেন তো অবাধ্য বলতে পারিস পুতুল। আজ ১ সপ্তাহ হলো সে আমার প্রতি বৈরাগী হয়েছে। অচেন শহরের অপরিচিত বায়ুতে কেন সে তুই নামক অক্সিজেন চায়? যে বায়ুতে তোর সুবাস নেই সেখানে কেন সে বিস্তার করতে চায় না? কেন আমার সর্বস্ব তোর বাধ্যের দাস করে রেখেছিস? গুণে গুণে সব অত্যাচার কেন আমাকেই করিস তুই? আরেক পেজ উল্টালো আদ্রিতা। সেখানে আছে, তোর উপর আমার অনেক রাগ পুতুল। তুই কেন এত নির্দয়? কেন আমার অনুপস্থিতি তোকে বিচলিত করে না? কেন আমার নিঃসঙ্গতা তোকে ব্যথিত করে না? এমনিতে তো নিজের একটা খেলনা ভেঙে গেলেও কেঁদে কেটে সারা বাড়ি ঘুম হারাম করে দিস। অথচ আমার বিয়োগ তোকে কাঁদায় না কেন? কেন আমাকে ছাড়া হাসিস তুই? তোর হাসি সহ্য হয় না আমার। নিজের সাথে লড়তে লড়তে যখন ক্লান্ত হয়ে একটু শান্তির আশায় বাড়িতে ফোন করি, তখন কেন তুই আমার সামনে এসে কথার ঝুলি ছড়িয়ে একটু শান্তি দিস না? একবার কেন জোর দেখিয়ে বলিস না আমি আপনার সাথে কথা বলবো? আমাকে ছাড়া তোর ভালো থাকাটা আমার সহ্য হয় না। ইচ্ছে করে তোকে আঘাত করে খুব করে কাঁদাতে। কিন্তু দেখ, সেটাতেও আমি অপরাগ। আমাকে ছাড়া তোর ভালো থাকাটা আমার সহ্য হয় না। অথচ আমার সব দোয়াতেই শুধু তোর ভালো থাকা কাম্য। কারণ তোর ভালো থাকাটা যতটা না পোড়ায়, তোর খারাপ থাকাটা আরো অসম্ভব হারে পোড়ায়। আমাকে ছাড়া তোর হাসাটা খারাপ লাগে, অথচ তোর কান্নাটা আরো বেশি খারাপ লাগে। যে খারাপ লাগার অনুভূতি বয়ান করার কোনো ভাষা ব্যাকরণেও নেই। আরেক পেজে লেখা, তুই কতটা ভয়ঙ্কর তা তুই নিজেও জানিস না পুতুল।
আমার জন্য পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর তুই। জানিস, আমার বন্ধুর দেওয়া চ্যালেঞ্জ জিততে অন্ধকার রাতে শ্মশান থেকে একা একা অনায়াসে ঘুরে এসেছি। অথচ আমার সেই বন্ধুরা যদি জানে আমার মতো এমন দুঃসাহসিক মানবের ভয় বাস করে সুদূর বাংলাদেশে থাকা এক পিচ্চি বালিকার মাঝে, তাহলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে সাথে সাথে মরে যাবে। তাদের বিশ্বাসই হবে না এই লৌহ মানবও ভয় পায়। তোকে হারানোর ভয়ে তার রাতের ঘুম উড়িয়ে দেয়। কত রাত, কত কত রাত যে জেগে কাটাতে হয় তাকে। এইটুকু পড়ে আর পড়তে পারল না আদ্রিতা। ডায়েরির সবটা জুড়েই শুধু ওই মানবের অব্যক্ত অনুভূতির বসবাস। আদ্রিতা ঠাস করে বন্ধ করে ফেলল। দু চোখে নামলো আবারও অঝোর ধারা। নিজেকে ভীষণ রকম অপরাধী মনে হচ্ছে তার। ডায়েরিটা বুকে চুপে ধরে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আমি তো আপনারই ছিলাম আর আপনারই আছি। সেই অনুভূতির সূচনাকাল থেকেই এই মনে শুধু আপনারই বাস। প্লিজ ফিরে আসুন একবার। আপনার পুতুল আপনার অপেক্ষা করছে। অপরাহ্নের ক্লিনিকে এসেছে তানহা। কাল থেকে ঠান্ডা সর্দির ভাব হয়েছে তার, সেটাই দেখাতে এসেছে। যদিও এটা তার নিজস্ব বিশ্লেষণ, কিন্তু তার ভেতরের অন্য সত্তা মুখ ভেঙিয়ে যেন বলছে, ঢং করছিস কেন? তুই যে এখানে ওই ডাক্তারকে দেখতে এসেছিস, তা মানছিস না কেন? এসব সর্দি কাশি তো জাস্ট অজুহাত। তানহা তার সত্তার কথায় ধরা খাওয়া চোরের মতো নাকচ করে দিয়ে বলেছে, কি যাতা বলছিস? এমন কিছুই না, আমি শুধু অসুস্থতার জন্য এসেছি। ভেতরের সত্তাটা যেন তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা, তা শেষ কবে তুই এই সামান্য সর্দির জন্য ডাক্তার দেখিয়েছিস বলতো? আমার যতদূর মনে আছে তুই তো মায়ের কাছে থেকে ওষুধ খেতে চাইতি না, মা জোর করে তোকে খাইয়ে দিত। তানহা এবার রাগ দেখিয়ে বলল, এই তুই যা তো, নিজের কাজ কর গিয়ে, শুধু শুধু আমার মাথা খাস না। তানহার সত্তাটা যেন খুব মজা পেয়ে তানহাকে দেখিয়ে দেখিয়ে হাসলো। রিসিপশনিস্টের কাছ থেকে জানতে পারলো অপরাহ্ন কেবিনেই আছে। তানহা কেবিনের সামনে আসলে দরজার বাইরে পিয়ন তাকে বলল, ভেতরে লোক আছে, আপনি বসে অপেক্ষা করুন। তানহা মাথা নেড়ে কেবিনের বাইরে রোগীর বসার জন্য সারি করে রাখা চেয়ারে বসলো। যেখানে বসলো সেখানে কেবিনের জানালা। তানহা বসতেই হঠাৎ তার কানে উচ্চস্বরে মেয়েলি হাসির আওয়াজ এলো। হাসির উচ্চ খুঁজতে এদিক ওদিক তাকাতে জানালার ওপাশে অপরাহ্নের কেবিনে নজর পড়ল তার, যেখানে অপরাহ্নের সামনের চেয়ারে একটা অতি সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটা অনেক স্টাইলিশ আর ফ্যাশনেবল, যা তার পোশাক পরিধানে প্রতীয়মান হচ্ছে। হাসির শব্দও ওখান থেকেই আসছে। তানহার কেমন উসখুস ফিলিংস হলো। মেয়েটা যে কে তা জানার কৌতূহল জাগলো। কোনো রুগী তো আর এভাবে হাসবে না, নিশ্চয়ই পরিচিত কেউ হবে। জানালার পাশ থেকে তাদের কথোপকথন শোনা যাচ্ছে। মেয়েটি বলছে, তুমি কিন্তু ডাক্তার হওয়ার সাথে আরো বেশি হ্যান্ডসামও হয়ে গেছো। আমি কিন্তু এখনো সিঙ্গেল আছি, সো চান্স নিতে পারো। রাজি হতেও পারি। আফটার অল আমিও ডাক্তার। একই প্রফেশনে হলে আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকবে। কি বলো? মেয়েটির কথায় উচ্চস্বরে হাসলো অপরাহ্ন। তারপর বলল, প্রস্তাবের জন্য শুক্রিয়া, তবে আমি তো এখনো বাচ্চা মানুষ। এসব বিয়ে শাদী করার বয়স হয়েছে নাকি আমার? এখনো বদলালে না তুমি? রমণীর মন নিয়ে খেলা তো কেউ তোমার কাছ থেকে শিখুক। ভার্সিটিতে আমার মতো আরো কত নারীর মন নিয়ে খেললে, সেই প্লে বয় অভ্যাস তোমার এখনো গেল না। অপরাহ্ন আবারও খানিক হাসলো। মেয়েটা আবার বলল, তা বিয়ে শাদী কি করবে নাকি সারা জীবন খেলেই যাবে? সময় আসুক, দেখা যাবে। জানো, আমার না জানতে ইচ্ছে করে কে তোমার বউ হবে। সে নিশ্চয়ই কোনো সেরা কেউ হবে, কারণ তোমার সাথে যাকে তাকে মানাবেও না। সবচেয়ে বেস্ট আর বেটারই হবে সে। তা তো অবশ্যই। অপরাহ্নের জীবনসঙ্গী নিঃসন্দেহে সেরাই হবে। সবচেয়ে স্পেশাল, সবচেয়ে বেস্ট সে হবে। বাকি কথা শোনার জন্য আর বসে থাকার ধৈর্য হারিয়ে ফেলল তানহা। হঠাৎ যেন কেমন বুকের মাঝে চিনচিনে ব্যথার যাতনা শুরু হলো। আর এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত উঠে চলে গেল সে। দরজার পাশে কর্তব্যরত পিয়ন পেছন থেকে কয়েকবার ডাকলো, তবুও ফিরে তাকালো না তানহা। এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল সে। আরও কিছু সময় পর মেয়েটা অপরাহ্নের কেবিন ত্যাগ করলো। মেয়েটা যেতেই অপরাহ্ন যেন হাঁফ ছেড়ে বাঁচল। মেয়েটা ভার্সিটি থেকেই অপরাহ্নকে অনেক ইশারা ইঙ্গিতে তার প্রতি আকর্ষিত করতে চেয়েছে, কিন্তু অপরাহ্ন পাত্তা দেয়নি। আজ ডক্টরদের একটা কনফারেন্সে হঠাৎ দেখা হয়ে যায়। সেখান থেকেই ওর সাথে এক প্রকার জোর করেই এখানে এসেছে। তার মনোকামনা ভালো করেই জানে অপরাহ্ন। মেয়েটা খুবই ধূর্ত, তাই তো তাকে তাড়ানোর জন্য হাবিজাবি বলেছে তখন, না হলে কিছুতেই পিছু ছাড়তো না। মেয়েটা যেতেই পিয়ন এসে বলল, স্যার, আপনার সাথে এক ম্যাডাম দেখা করতে এসেছিল। অপরাহ্ন জিজ্ঞেস করলো, কে? ওই যে, যে ম্যাডাম আগেও কয়েকবার এসেছে, শ্যামলা করে চশমা পরা মেয়েটা। পিয়নের বলা বৈশিষ্ট্য অনুযায়ী ব্যক্তিটি কে তা বুঝতে পেরে অপরাহ্ন ব্যতিব্যস্ত হয়ে পড়ল।
তানহা এসেছে? কোথায়? ভেতরে পাঠাও। এসেছিল মিনিট 10 আগে। ভেতরে লোক ছিল দেখে আমি তাকে বসতে বলেছিলাম, কিন্তু হঠাৎ কেন যেন চলে গেলেন তিনি। কিছু বললও না। অপরাহ্ন ভ্রু কুচকে বলল, চলে গেছে মানে? এখানে এসেছিল, তাহলে হঠাৎ চলে গেলে কেন? আর তুমি আমাকে আগে কেন বললে না? সরি স্যার, আসলে কেবিনে লোক ছিল তাই। তো কি হয়েছে? ভালো করে শুনে রাখো। এরপর তানহা যখনই আসুক, সোজা আমার রুমে পাঠাবে। অন্য কোথাও বসাবে না, বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, যাও এখন। অপরাহ্ন একটু চিন্তায় পড়ে গেল। মেয়েটা এসেছিল, তাহলে হঠাৎ চলে গেল কেন? কিছু হয়নি তোর? অপরাহ্ন ফোন করলো তানহার নম্বরে। গ্রাম থেকে আসার পর থেকে তানহার সাথে তার যোগাযোগ ভাবটিয়া অনেকটাই উন্নতি হয়েছে। মাঝে মধ্যে তাদের হোয়াটসঅ্যাপে কথা হয়। তানহার কলেজেও মাঝে মাঝে নানান অজুহাতে যায় সে। তানহার কলেজ ছুটি হলে তানহাকে বাইকে উঠিয়ে তার বাইকটাকেও ধন্য করা হয় মাঝে মধ্যে। যদিও সেটা করতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। মেয়েটা একটু বেশি লাজুক আর অন্তর্মুখী স্বভাবের। তাই তো অপরাহ্নকে প্রচুর খাটতে হয় শ্যামকন্যার সান্নিধ্য পেতে। তাতেও খুশি সে। তার শ্যামকন্যাকে নিজের শ্যামকন্যা করে পেতে সারা জীবনও খাটতে রাজে সে। তার শ্যামকন্যা যে ব্যক্তিটাই এমন অমূল্য রতন, তাকে পেতে এটুকু খাটনি তো হাসি মুখে করতেই হবে। কিন্তু আজ হঠাৎ এখানে এসে আবার চলে গেল কেন? ফোন দিলে ফোনটাও রিসিভ হলো না। কয়েকবার দেওয়ার পর হঠাৎ ফোন বন্ধ শোনা গেল। অপরাহ্নের চিন্তা আরো বাড়ল। মেয়েটা ঠিক আছে তো? রাত তখন 11টা পেরিয়ে গেছে প্রায়। সবাই যার যার জন্য ঘুমোতে চলে গেছে। ঘুম নেই শুধু আদ্রিতার চোখে। তখন অনেকক্ষণ কান্নাকাটি করে নিবিড়ের এলোমেলো করা রুম আবারও গুছিয়ে দিয়ে এসেছে। তখন থেকেই বিষণ্ণ মনে ঘরে বসে আছে। কতক্ষণ বই খুলে বসলেও পড়ায় মন বসাতে অক্ষম হয়েছে। রাতের খাবারও ঠিকমতো খায়নি। বিষণ্ণ চোখে ঘুমও আসছে না কিছুতেই। জানালায় মাথা ঠেকিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়েছে সে। হঠাৎ সাই করে একটা গাড়ি তাদের বাড়ির গেটের ভেতর ঢুকতে দেখা গেল। গাড়িটা দেখে আদিতার চোখ মুখ চকচকে হয়ে উঠল। ওটা যে নিবিড় ভাইয়ের গাড়ি। তার মানে নিবিড় ভাই এসেছে। তা দেখে আদিতার ঠোঁটে হাসির রেখা ফুটল। স্ফূর্তি মনে সে দ্রুত পায়ে নিচে নেমে গেল। লিভিং রুমে বর্তমানে কেউ নেই। আদিতা বেল বাজানোরও অপেক্ষা করল না। বেশি উদ্দীপনায় দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সম্মুখে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মুখের দর্শন পেল আদিতা। খুশি ছড়িয়ে পড়ল সবখানে যেন। নিবিড় ফোনের দিকে তাকিয়েছিল। হঠাৎ দরজা খুলে যাওয়ায় মাথা তুলে সামনে তাকিয়ে কিছু মুহূর্তের জন্য থমকিত ভাব দেখা যায় তার মাঝে। তবে পর মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে আদিতাকে পাশ কাটিয়ে চলে গেল নিবিড়। আদিতার মন খারাপ হলো, তবে আশা ছাড়ল না। এই খ্যাপা সারকে আজ মানিয়েই ছাড়বে। আদিতা রান্নাঘর থেকে কিছু খাবার ট্রেতে রেখে ট্রেটা নিয়ে নিবিড়ের রুমের দিকে এগুলো। নিবিড়ের রুমের দরজায় নক করে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না। অগত্যা আদ্রিতা দরজা ঠেলে নিজেই ভেতরে ঢুকে গেল। নিবিড় ড্রেসিং টেবিলের সামনে নিজের ঘড়ি খুলছিল। আদ্রিতা ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, নিবিড় ভাইয়া, আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। নিবিড় আদ্রিতার দিকে না তাকিয়ে গম্ভীর ভারী গমগমে গলায় বলল, খাবো না আমি, তুই যা এখান থেকে। আদ্রিতা খাবারের ট্রে টেবিলের উপর রেখে অনর কণ্ঠে বলল, তা বললে হয়, খেতে তো হবেই। সোনামা বলে রাতে না খেয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। নিবিড়ের মুখাবয়ব যেন ধীরে ধীরে কঠিন শক্ত হয়ে আসছে। সে চোয়াল চিবিয়ে বলল, তোকে যেতে বলেছি আমি অরি। আদ্রিতা এবার নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে নমনীয় সুরে বলল, আমি জানি আমার উপর রেগে আছেন আপনি, তবে সত্যি বলছি আপনি ভুল বুঝছেন। একবার আমার কথাটা শুনুন। নিবিড় চোখ বুজে মুঠো শক্ত করে রাগে সুরে আবারও বলল, অরি, জাস্ট গো। আদ্রিতা ভয় পেলেও দমে না গিয়ে বলতে থাকলো, দেখুন, আমি ইচ্ছে করে জোবান ভাইয়ের সাথে কথা বলিনি। উনি হঠাৎ ছাদে চলে এলো আর বলতে লাগলো। এইটুকু বলতেই নিবিড়ের সব নিয়ন্ত্রণ যেন ছুটে গেল। সে তীব্র ক্রোধে ড্রেসিং টেবিলের উপরের সব এক হাতে ঠেলে মাটিতে সজোরে ছুঁড়ে মেরে হুঙ্কার দিয়ে বলে উঠল, আই সেড গো। নিবিড়ের হুঙ্কারে অন্তরাত্মা কেঁপে উঠল আদ্রিতার। তবে সেটার অনুভব হওয়ার আগেই সে পায়ে তীব্র ব্যথার অনুভব পেল। নিবিড়ের ছুঁড়ে পড়া জিনিসপত্রের মাঝে একটা কাচের পারফিউমের বোতলও ছিল। সেটাই পড়ে ভেঙে গিয়ে কাচের টুকরো ছুটে গিয়ে আদ্রিতার পায়ে গেঁথে গেছে, যার দরুন আদ্রিতা ব্যথা পেয়ে হালকা আর্তনাদ করে উঠল। তা শুনে নিবিড় চমকে তাকালো আদ্রিতার পানে। রাগে চোখে হঠাৎই আতঙ্ক ছেয়ে গেল। আদ্রিতা ততক্ষণে পায়ের অসহনীয় ব্যথায় নিচে বসে পড়েছে। নিবিড় ছট করে তার সামনে বসে দুই হাতে আদ্রিতার মুখ ধরে বিচলিত হয়ে পড়ল, পুতুল, এই পুতুল, কি হয়েছে? নিবিড়ের চোখ গেল আদ্রিতার পায়ের দিকে। কাচ বিঁধে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে। স্তব্ধ হয়ে গেল সে।
তার শরীরের মৃদু কম্পন অনুভব করতে পারছে আদ্রিতা। চোখ মুখে তীব্র ভয় ভীতিও স্পষ্ট। ঠিক তখনই তানি আর আবিরও দৌড়ে এলো। তানি জেগেই ছিল। নিবিড়ের রুম থেকে ভাঙচুরের শব্দ শুনেই দৌড়ে এসেছে সে। আর তার পিছে আবিরও। তানি এসেই আদ্রিতাকে ওভাবে দেখে দ্রুত তার কাছে গিয়ে বসলো। আদ্রিতার পায়ের অবস্থা দেখে তার বুঝতে বাকি রইল না কি ঘটেছে এখানে। সাথে সাথেই নিবিড়ের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তানি। ক্ষিপ্ত সুরে বলল, আবির, দেখছো তো, হে নাকি তোমার ছেলে বদলে গেছে। এটাই তার নমুনা। আজ আমি শিওর হয়ে গেলাম আমার ডিসিশন ভুল ছিল না। এই ছেলে অরের আশেপাশে থাকা মানেই ওর জন্য ক্ষতিকর। কোনো দিন নিজের ক্রোধে তুই মেয়েটাকে মেরেই ফেলবি। নিবিড় করুণ সুরে বলল, মা, পরে আমাকে যত খুশি মেরো, এখন প্লিজ পুতুলকে দেখতে দাও আমাকে। ওর পায়ে রক্ত ঝরছে তো। বলেই নিবিড় আদ্রিতাকে ধরতে নিলে তানি তাকে সরিয়ে দিয়ে বলল, খবরদার, তুই ওর ধারের কাছে আসবি না একদম। আজকের পর তুই অরের আশেপাশেও আসবি না। দরকার হলে আবার বিদেশ চলে যা, তবু ওর থেকে দূরে থাক। অরের জন্য আমরা আছি, আমরা দেখে নিব। এদের মা ছেলের বিরোধের মাঝে আদ্রিতার আবির যেন নীরব দর্শক ছাড়া কোনো ভূমিকাই খুঁজে পাচ্ছে না। তবে নিবিড়ের জন্য খারাপ লাগছে আদ্রিতার। যাই হয়ে যাক, সে তো আর ইচ্ছে করে আঘাত করেনি তাকে। অন্তত এইটুকু তো আদ্রিতা খুব করে বুঝে গেছে যে নিবিড় ভাইয়া আর যত রাগই করুক তার সাথে, কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে কখনোই আদ্রিতাকে ইচ্ছে করে আঘাত সে করবে না। এটা তার পক্ষে সম্ভবই না। তানি আবিরের উদ্দেশ্যে বলল, আবির, অরিকে জলদি রুমে নিয়ে চলো, আমি ডক্টর আঙ্কেলকে ফোন করছি। আবির মাথা ঝাঁকিয়ে আদ্রিতাকে কোলে তুলে নিয়ে আদ্রিতার রুমে নিয়ে গেল। নিবিড়ও পিছে পিছে আসতে নিল। তানি তাকে বাধা দিল, রুমে ঢুকতে দিল না তাকে। পর্ব 33। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। আদ্রিতা বিছানায় শুয়ে আছে। ডক্টর আঙ্কেল এসে আদ্রিতার পায়ের কাজ বের করে ব্যান্ডেজ করে দিয়েছে। তানি, আবির সহ বাসার সবাই এসে চিন্তিত মুখে জড়ো হয়ে আছে তার চারপাশে। নেই শুধু নিবিড়। তানি তাকে অনুমতি দেয়নি আসার। ডাক্তার জানালো আদ্রিতার তেমন গভীরভাবে কাটেনি, চামড়ার কাজ দিয়ে কেটেছে শুধু। এতে ভয়ের কিছু নেই, 3-4 দিনেই ঠিক হয়ে যাবে। কিছু ঔষধ প্রেসক্রিপশন করে দিল আদ্রিতার জন্য। 2 হাতে চুল টেনে ধরে মাথা চেপে ধরে বসে আছে নিবিড়। অপরাহ্ন এসে বসলো তার পাশে। বাবার সাথে সেও এসেছিল। অপরাহ্ন নিবিড়ের কাঁধ চেপে বলল, রিল্যাক্স, অরে ঠিক আছে, খুব বেশি লাগেনি। শালা এত রাগ কই পাস তুই? নিজেই ক্রোধ ছাড়িয়ে যদি নিজেই তাতে জ্বলে মরিস, তাহলে এত রাত দেখাস কেন? নিবিড় মাথা তুলে বলল, তুই বুঝবি না, কখনো এই অনলে জ্বলিসনি তো, তাই বুঝবি না। একবার এই অগ্নিতে পা রেখে দেখ, তারপর বুঝবি কি তখন। এ পীড়ন না বাঁচতে দেয় না মরতে দেয়। অপরাহ্ন কিঞ্চিত তাচ্ছিল্যকর হাসল। সে কি আসলেই বোঝে না? আমার বন্ধুটা জানেই না আমিও এই দহনে কবেই জলাঞ্জলি দিয়ে ফেলেছি নিজেকে। এ দহনের যাতনা সেও কিছুটা পেতে শুরু করেছে। এখানে আসার পর যখন তানহাকে দেখল, তখন যার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছে অপরাহ্ন। আজ ওভাবে ক্লিনিক থেকে চলে আসার বিষয়টাতে চিন্তা হচ্ছিল তার, তাই কথা বলতে চাচ্ছিল। কিন্তু তানহা যেন ওকে দেখেও দেখছিল না আজ। অপরাহ্ন যখনই কোনো সুযোগে তার সাথে কথা বলতে চাচ্ছিল, তখনই সে অন্য কোনো অজুহাতে তাকে অ্যাভয়েড করছিল। অপরাহ্নের বিষয়টা ভীষণ রকম খটকা লেগেছে। হঠাৎ তানহার এমন বিরূপ আচরণ তার বোধগম্য হচ্ছে না। মেয়েটার কোনো কারণে কোনো রাগ হয়েছে তার উপর, কিন্তু কি এমন করেছে সে? অন্তত অপরাধ জানার তো অধিকার তার আছে। তার আগে কেন শাস্তি পাচ্ছে সে? রাত তখন প্রায় 3টা। আদ্রিতা ঘুমিয়ে আছে বিছানায়, তার পাশেই তানি শুয়ে আছে। অসুস্থতার কারণে আজ অরের কাছেই শুয়েছে সে। আদ্রিতার ঘুম অন্য দিনের মতো অত গভীর হয়নি। আসলে তানির জোড়াজুড়িতে চোখ বুজেছে সে, না হলে ওর জন্য সোনামাও ঘুমাতো না, তাই এমনি চোখ বুজে শুয়ে আছে। ঘুম আসবে বা কি করে? মন মস্তিষ্কে এত অশান্তি চললে কিভাবে ঘুমে ধরবে? শরীর মন দুটোতেই যেন বৈরী আবহাওয়া বিরাজ করছে। একটুও শান্তি পাচ্ছে না সে। ওই ক্রূর মানবটার উপর খুব করে অভিমান হচ্ছে তার। সবসময় শুধু রাগ দেখানো। 1 মিনিট একটু কথাটা শুনলে কি হতো? ঠিক আছে, বলবে না তো কথা, না বলল। আমি ওর কথা বলবো না, থাকুক সে তার রাগ নিয়ে। আর কখনো যাব না তাকে মানাতে, দৈত্য দানব একটা। আদ্রিতার ভাবনার মাঝে হঠাৎ নিজের মুখের উপর কারো গরম নিঃশ্বাসের আভাস পেল। মুহূর্তেই মৃদু কম্পন সৃষ্টি হলো তার লোমকূপে। কারণ সে বুঝতে পারল ব্যক্তিটা কে। এই নিঃশ্বাস যে তার চেনা, এই সুবাস তার শ্বসন তন্ত্রে মিশে আছে। কিছুক্ষণ পর গালে ওই হাতের কোমল আদরে ছোঁয়া পেল আদ্রিতা, আর কপালে তার অধরের গভীর স্পর্শ। চোখের কোণ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল আপনা আপনি। আর চোখ বুজে থাকতে পারল না আদ্রিতা। টলমলে ভেজা নেত্রপল্লব মেলে তাকালো সে।
মুখের উপর ঝুঁকে থাকা নিবিড়ের বিধ্বস্ত মুখ, লাল হয়ে থাকা ব্যথিত নয়ন যুগলের মায়াভরা চাহনি দেখতে পেল, যে চাহনিতে বারবার দ্রবীভূত হয়ে যায় আদ্রিতা। হঠাৎ অভিমান মোচড় দিয়ে উঠল যেন আদ্রিতার মাঝে। সে মুখ খুলে কিছু বলতে যাবে, তখনই নিবিড় তার ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেপে ধরে চুপ থাকার ইশারা করলো। চোখের ইশারায় বুঝালো মা টের পাবে। আদ্রিতা ঘাড় হালকা বাঁকিয়ে দেখল তানি ঘুমিয়েছে। আবার ফিরে নিবিড়ের দিকে তাকাতে আচমকা নিবিড় দুই হাতে আদ্রিতাকে পাজা কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল আদ্রিতা। কিছু বলা বা বুঝে ওঠার আগেই নিবিড় তাকে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নিলেই আদ্রিতা বিস্মিত গলায় বলল, আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি আমাকে। তখন তো খুব রাগ দেখাচ্ছিলেন, আমার কথাও শুনতে ইচ্ছে হচ্ছিল না, কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিচ্ছিলেন। তাহলে এখন আবার আমাকে নিয়ে যাচ্ছেন কেন? নিবিড় নিজের মতো অগ্রসর হতে হতে বাঁকা হেসে বলল, এখন আদর দিতে নিয়ে যাচ্ছি। প্রচণ্ডভাবে ভ্যাবাচাকা খেয়ে গেল আদ্রিতা। সারাদিনের খালি পেট যেন ভ্যাবাচাকা খেয়ে একেবারে ভোরে টইটুম্প হয়ে গেল। নিবিড়ের কাছ থেকে এ ধরনের কথা আজ অব্দি শোনেনি সে। নিবিড়ের এমন মুখফোর কথা শুনে তবদা খেয়ে গেল আদ্রিতা। ভীষণ রকম লজ্জাময় পরিস্থিতিতে পড়ে গেল যেন। কান গরম হয়ে উঠল। অথচ জনাব দেখো কত নির্বিকার, যেন অতি সাধারণ একটা কথা বলেছে সে। এমন কথা সে দিনে 3 বেলা নিয়ম করে বলে থাকে। আদ্রিতার এবার অভিমানের সাথে কিছুটা রাগও হলো। সে তাতানো কণ্ঠে বলল, কী সব যাতা বলছেন? ছাড়ুন বলছি আমাকে। আমি আপনার সাথে কোথাও যাব না, নামান আমাকে। নিবিড় ভাবলেশহীনভাবে বলল, নট পসিবল। এই মুহূর্তে আমার হাতে শুধু তোলার ফ্যাসিলিটি আছে, নামানোর ফ্যাসিলিটি এখনও ডেভেলপ হয়নি, সো আই কান্ট। তবে হ্যাঁ, বেশি প্যাকর প্যাকর করলে উঠিয়ে আছাড় মারার ফ্যাসিলিটিটা আমার ফাংশনে অল টাইম আপডেট থাকে। সেই ফ্যাসিলিটি নিতে না চাইলে চুপচাপ থাক। আবার অপমান। রাগ এবার টপ ফ্লোরে উঠে গেল, তাও আবার লিফটের গতিতে। এখন তো কিছুতেই যাবে না সে। আদ্রিতার কোনো সম্মান নেই নাকি? ভেতরের প্রতিবাদী সত্তা প্রত্যুত্তরে বলে উঠল, অফকোর্স আছে। আরে দ্রব্যমূল্যের বাড়ন্ত দামের চেয়েও বেশি তোর সম্মান আছে। তুই দমে যাস না, দেখিয়ে দে তোর দম। আদ্রিতা তার ভেতরের সত্তার সাপোর্ট পেয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, দেখুন, ভালোই ভালোই বলছে, ছেড়ে দিন। খারাপ খারাপ বললেও ছাড়বো না। আদ্রিতা এবার রাগে দাঁত কিরমির করে বলল, দেখুন, শেষবার বলছি ছেড়ে দিন, না হলে কিন্তু সোনামাকে ডাকবো আমি, তারপর পিঠে মার পড়লে কেমন লাগবে বুঝবেন। নিবিড় বাঁকা হেসে বলল, যাকে খুশি ডাক, নিবিড় কাউকে ভয় পায় না। আদ্রিতা এবার সত্যি সত্যি দাগ দেওয়ার জন্য মুখ খুলে, সোনা, শুধু এতটুকু উচ্চারণ করতেই নিবিড় আদ্রিতার মুখ বন্ধ করে দিল। আদ্রিতার খোলা অধর যুগলকে নিজের অধর দ্বারা চেপে ধরে মুখ বন্ধ করে দিল তার। আচমকা নিবিড়ের এহেন ক্রিয়ায় স্থির হয়ে গেল আদ্রিতা। হৃৎপিণ্ড ঝংকার তুলে কেঁপে উঠল। কম্পন ছড়ালো সমস্ত অঙ্গের শিরায় শিরায়। নিঃশ্বাস তার পথ ভুলে আটকে রইল অজানা পথে। নিগুড় হয়ে উঠল সারা অঙ্গ। নিবিড় প্রথমে আদ্রিতার মুখ বন্ধ করার উদ্দেশ্যে ওষ্ঠতায় মিলিত করলেও পরে যেন আকাঙ্ক্ষা আরও তীব্র হলো। বুঝতে পারল নেশার সমুদ্রে ঝাঁপ দিয়েছে সে, যে নেশায় কেবল হারানোর রাস্তা আছে, বের হবার পথ অনেক মুশকিল। নিবিড়ও হারাতে লাগলো আদ্রিতার নেশার ইন্দ্রজালে। এত বছরের দৃঢ়তা, ধৈর্য সব আজ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। নিবিড়ের এই গভীর স্পর্শের ছোঁয়ায় আদ্রিতার সর্বস্ব যেন বিবশ, শক্তিহীন হয়ে পড়েছে। মনে হচ্ছে এক্ষুনি সব শক্তি হারিয়ে পড়ে যাবে সে। তাই নিজেকে টিকিয়ে রাখতে 2 হাতে নিবিড়ের শার্টের অংশ আঁকড়ে ধরল আদ্রিতা। তবে নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাচ্ছে, তার কি করবে সে? লোকটা কি তাকে নিঃশ্বাস আটকে মেরে ফেলার পরিকল্পনা করছে? কি সাংঘাতিক পরিকল্পনা! লোক বালিশ চাপা দিয়ে মারে, আর এ ঠোঁট চাপা দিয়ে মারার প্ল্যান করছে। আপডেটেড মডার্ন মার্ডার প্ল্যান। না, এই প্ল্যান সে সফল হতে দেবে না। মৃত্যুর ষড়যন্ত্র থেকে বাঁচাতে নিজেকে ছাড়ানোর জন্য শক্তি প্রয়োগ করতে লাগলো আদ্রিতা। কিন্তু পেশিবহুল ইস্পাত দৃঢ় মানবের সাথে কি আর ছোট্ট কোমল জান আদ্রিতা পেরে ওঠে? নিবিড় তার নিজ ইচ্ছাতে একসময় আদ্রিতার অধর যুগলকে রেখাই দিল। তারপর বাঁকা হেসে বলল, ডাক আবার। তোর সোনামা আছে তো আমার কাছেও হাতিয়ারের কমতি নেই। যতবার মুখ খুলবি ততবার এই হাতিয়ার ব্যবহার করব। অ্যান্ড আই সোয়ার, আই রিয়েলি লাভ টু ডু দিস। তো ডাক, যাকে খুশি থাকে। আদ্রিতা তো নিবিড়ের কাজে এমনিতেই চুপসে গেছে, তার উপর এমন হুমকি শুনে মুখ খোলার সাহস নেই তার। এই মুহূর্তে এই লোকটার দিকে তাকাতেও পারছে না আদ্রিতা। নিবিড়ের কাঁধের উপর মুখ ঘুরিয়ে চোখ বুজে রইল সে। হৃৎপিণ্ড এখনো প্রচণ্ড বেগে ধুকপুক করছে তার। আর উনি এমন একটা অসভ্য কাজ করেও কেমন ভাবান্তরহীন ভাবে চলে যাচ্ছে। আদ্রিতা বিড়বিড় করে বলল, তথ্য দানব একটা। আর তুই পেতনির রানী পিশাচিনী।
নিবিড় আদ্রিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে নিবিড়ের গাড়ি আনলক করে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল আদ্রিতাকে। তারপর নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসলো। আদ্রিতা অভিমান করে জানালার দিকে ঘাড় ঘুরিয়ে বসে রইল। নিবিড় গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, সিট বেল্ট বাঁধবি নাকি আমার বেঁধে দেওয়ার অপেক্ষা করছিস? মনে হচ্ছে আজকাল টিভি সিরিয়াল বেশি দেখছিস, নিজেকে নায়িকার ফিল দিতে চাস। এবার তো রাগে মাথা ফেটে গেল আদ্রিতার। সে তীব্র রাগে নিবিড়ের মুখের সামনে ঝুঁকে আসলো। তা দেখে ভয় পেয়ে মাথা পিছন দিকে হেলিয়ে ফেলল নিবিড়। আদ্রিতা আঙ্গুল দেখিয়ে ক্ষিপ্ত সুরে বলল, পরবো না, পরবো না তোর ঘোড়ার ডিমের সিট বেল্ট। কি করবি তুই, হ্যাঁ? আজ দরকার হলে এই গাড়ি উল্টে যাক, ভূমিকম্প এসে পৃথিবী দুই ভাগ হয়ে যাক, বাজ পড়ুক গাড়ির উপর, তবুও এই অডি তোর গাড়ির সিট বেল্ট পরবে না তো পরবে না। দ্যাট ইজ ফাইনাল, লক করে দে। কিন্তু আফসোস, এসব শুধু আদ্রিতার মনে মনেই ঘটল। বাস্তবে আদ্রিতা মুখ দিয়ে একটু শব্দও বের করতে পারল না। মনের মাঝে রাগের পাহাড় জমাতে জমাতে ছট করে সিট বেল্ট পরে নিয়ে আবারও মাথা ঘুরিয়ে বসে রইল, যার দরুন নিবিড়ের ঝুলে থাকা হাসিটা দেখতে পেল না সে। গাড়ি কতক্ষণ ধরে চলেছে তার খেয়াল নেই আদ্রিতার। কোথায় যাচ্ছে তাও জানা নেই, জানতে চাইও না সে। ওই বদ লোকটার সাথে তার কোনো কথাই বলতে ইচ্ছে হচ্ছে না। ওই কঠোর মানব শুধু আদ্রিতাকেই কষ্ট দিতে জানে। তার জীবনের একটাই উদ্দেশ্য, দুনিয়াতে কষ্ট আছে যত, আদ্রিতার উপরেই সব কর বিসর্জিত। মনটা অভিমানে অভিমানে ফেপে উঠেছে আদ্রিতার। কান্না আটকাতে সক্ষম হচ্ছে না সে। অবাধ্য নোনা জল নিজ পথ ধরে বেরিয়ে পড়েছে। মাথা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে এখনো। নিবিড়কে দেখাবে না তার চোখের জল। তবে আদ্রিতা কি আর জানে তার মনোভাব বোঝার জন্য পাশের ব্যক্তির চোখের দেখার প্রয়োজন হয় না? সে তো না দেখেও সবই টের পাচ্ছে। হঠাৎ গাড়ি ব্রেক কষা টের পেল আদ্রিতা। তবুও ফিরে তাকালো না, ওভাবেই বসে রইল সে। নিবিড় গাড়ি থেকে নেমে আদ্রিতার পাশে এসে দরজা খুলল। আদ্রিতা এবার অভিমানে উল্টো দিকে মাথা ঘুরিয়ে নিল। চোখে এখনো নীরব বৃষ্টি ঝরছে তার। নিবিড় হাত বাড়িয়ে কোলে তোলার জন্য আদ্রিতার হাত ধরতে নিলেই আদ্রিতা হাত ঝাটকা মেরে সরিয়ে নিল। আবার ধরতে নিলে আবারও একই কাজ করলো। এভাবে কয়েকবার করার পর নিবিড় বার জোর করেই আদ্রিতাকে কোলে তুলে নিল। আদ্রিতা এবার একটু শব্দ করেই ফুপিয়ে কেঁদে উঠল। দুই হাতে নিবিড়ের বুকে এলোপাতাড়ি কিল মারতে মারতে কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আপনি খুব পচা, খুব 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 দৈত্য দানব একটা। থাকবো না আমি আপনার কাছে। আপনি না আমাকে দেখতে চান না, আমিও তাই আপনার সামনে আসবো না। ছাড়ুন বলছি। কথা বলছে আর ফোপাচ্ছে আদ্রিতা। নিবিড় সেসবের তোয়াক্কা না করে আদ্রিতাকে নিয়ে সামনে এগিয়ে গেল। সামনে নির্জন নদীর কিনার। নিবিড় আদ্রিতাকে নিয়ে নদীর কিনারায় ঘাসে গিয়ে বসল। ক্রন্দনরত আদ্রিতাকে বুকের মাঝে আগলে নিল সে। আদ্রিতার হাতের প্রহার বন্ধ হয়ে এলো এবার। নিবিড়ের উষ্ণ আলিঙ্গনে যেন আরো আবেগী হয়ে উঠল সে। বুকের মাঝেই মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে তার অভিমান ব্যক্ত করল। নিবিড় চুপচাপ শুধু আদ্রিতাকে বুকের মাঝে মিশিয়ে রাখল। কিছুক্ষণ পর নিবিড় আদ্রিতার মুখের দিকে ঝুঁকে উকি দিয়ে বলল, কিরে কান্দনের মা, কান্না কি আজ থামবে? ধজ্জাল শাশুড়ি যেমন তার ছেলের বউকে মারে, তেমন মেরে মেরে আমার কলিজা ফুসফুসের তো ভর্তা বানিয়ে দিলে। তারপরও কাচ্ছিস? এখন কি আমাকে গরম তেলে ফ্রাই করে তারপর খানতে হবে? তুই তো আবার পেতনি, কোনো ভরসা নেই। আস্ত ফ্রাই করে খেয়ে ফেলবি, তাও বিনা ঠেকুর তুলে। সুইচ বাটনের মতো কান্না থেমে গেল আদ্রিতার। রাগের সুইচ অন হয়ে গেল আবার। মানে একটা লোক কতটা বদ হতে পারে, তার থার্মোমিটার তৈরি করার জন্য এই লোকটাকে নেওয়া উচিত। রাগে অভিমানে আদ্রিতা নিবিড়ের কোল থেকে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলল, আমি পেতনি না? ঠিক আছে, ছেড়ে দিন আমাকে। কে বলেছে ধরে রাখতে? নিবিড় হঠাৎ গম্ভীর সুরে বলল, ছেড়ে দিব? সত্যি ছেড়ে দিতে বলছিস? বুকের মাঝে খচ করে ধারালো কোনো কিছু বিঁধল যেন আদ্রিতার। ব্যথা হলো ভীষণ রকম। আতকে তাকালো নিবিড়ের দিকে সে। সেই চোখে চোখ রেখে নিবিড় আদ্রিতার গালে হাত বুলিয়ে মায়াবী সুরে বলল, বল না, আমি ছেড়ে দিলে খুশি হবি তুই? আমি এত খারাপ বুঝি? আদ্রিতার কি যেন হয়ে গেল। সে নিবিড়ের বুকে আবারও মাথা রেখে দুই হাতে নিবিড়কে জড়িয়ে ধরে করুণ সুরে বলল, হ্যাঁ, খুব খারাপ আপনি, খুব খারাপ। আমার চাওয়া দিয়ে কি হবে? আপনি নিজেই তো বারবার আমাকে ছেড়ে যান, বারবার দূরে সরিয়ে দেন। আগেও একবার ছেড়ে চলে গিয়েছিলেন, আবার সেদিন ওভাবে আমাকে রেখে চলে এলেন কিছু না বলে। একবারও আমার কথা ভাবলেন না। আমার কেমন লাগছিল তা একবারও জানতে চাননি। এই কয়টা দিন কিভাবে কেটেছে তা আমিই জানি শুধু। নিবিড় আদ্রিতার মুখটা ধরে কপালে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে মায়াময় সুরে বলল, তো কি করতাম? ওখানে থাকলে যে সব ধ্বংস করে দিতাম আমি। হয়তো তুইও রক্ষা পেতি না। তাই তো চলে গিয়েছিলাম, নিজেকেই নিজের মতো নিয়ন্ত্রণে আনতে। এখানে থাকলে রাগের বশে কি করতাম আমি নিজেও জানি না। আপনি ভুল ভাবছেন। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। আসলে সেদিন আমি জানতাম না যে
এতটুকু বলতেই নিবিড় আদ্রিতার ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে পড়ল। আমাকে সাফাই দিতে হবে না, তোর উপর কোনো সন্দেহ নাই আমার। আমি জানি তুই ইচ্ছে করে ওর কাছে যাসনি। যদি তেমন কিছু হতো তাহলে হয়তো নিজ হাতে তোকে মেরে আমি নিজেও মরে যেতাম। আমি সব সহ্য করতে পারি পুতুল, সব মানে সব। কঠিন থেকে কঠিন বিষয়ে মেনে নিতে পারি, শুধু কোনো তৃতীয় ব্যক্তিকে তোর কিঞ্চিত পরিমাণও দিতে পারবো না। যদি তার মনে তাকে নিয়ে কোনো বাসনা থাকে তাহলে তো কখনোই না। তোর প্রতিচ্ছবি কারোর চোখে ক্ষণিকের জন্যও থাকবে, তা বরদাস্ত না আমার, কিছুতেই না। তুই আমার মন বাগানের ফোটা একমাত্র নিষ্পাপ ফুল। তোর উপর অন্য কারোর নজর সইব না আমি। আর এমন কিছু ঘটনা যখন ঘটে তখনই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমি। আমি চাইনি আমার দ্বারা ওই ব্যক্তির জান চলে যাক, অন্তত জুহি ভাবির জন্য হলেও আমার নিজেকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজনীয় ছিল। তাই চলে গিয়েছিলাম। আর আজ তোকেও আমি এই কারণেই চলে যেতে বলছি, কারণ তুই আমার ভুল ধারণা দূর করার নামে বারবার ওই ইডিয়টটার নাম নিচ্ছিলি, যা আমার রাগ আরো বাড়িয়ে দিচ্ছিল। আদিতা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, হ্যাঁ হ্যাঁ, রাগ তো যেন ওনার আবাদের ফসল, সারা বছর বাম্পার ফলন দিয়ে ভরে থাকে। নিবিড় আদ্রিতার কোমর মুচড়ে ধরে চোয়াল চিবিয়ে বলল, কি বললি, জোরে বল। নিবিড়ের মুচড়ে ধরায় আদ্রিতা ব্যথা পেয়ে বেখেয়ালিতে নিজের আঘাত পাওয়া পা নাড়াতেই পায়েও ব্যথা পেয়ে হালকা আর্তনাদ করে উঠল। নিবিড় ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হলো, ব্যথা পেয়েছিস দেখি। নিবিড় ফোনের টর্চ জ্বালিয়ে আদ্রিতার পায়ের ক্ষত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চাঁদের আবছা আলোতেও নিবিড়ের মুখের করুণতা স্পষ্ট দেখতে পেল আদ্রিতা। ভীতি আর অপরাধ বোধ তার মুখমণ্ডলে। আদ্রিতা এতক্ষণে খেয়াল করলো নিবিড়ের মুখটা এই কয়দিনেই কেমন বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। দাড়ি গোঁফ দিয়ে মুখ ভরে গেছে। সযত্নে রাখা চুলগুলো কেমন অবহেলায় এলোমেলো হয়ে আছে। এই কয়দিনে দূরে থেকে লোকটাও যে ভালো ছিল না তা স্পষ্ট বুঝতে পারছে সে। আর বুঝতে পেরেই আদ্রিতার মন হু হু করে উঠল। মায়া উপচে পড়ছে এই পুরুষের প্রতি। নিবিড় আদ্রিতার পা দেখা শেষে আদ্রিতার গালে হাত বুলিয়ে অপরাধী সুরে বলল, খুব লেগেছে তাই না, অনেক ব্যথা হচ্ছে, বল না। আদ্রিতা হাসি মুখ করে বলল, না তো, ওই সামান্য একটু কেটেছিল, ডাক্তার আঙ্কেল বলেছে 2 দিনই লাফাতে পারবো আমি। নিবিড় স্মিত হাসল, যেন সে বুঝতে পারলো আদ্রিতার প্রচেষ্টা। নিবিড় মায়াময় চোখে তাকিয়ে আদ্রিতার কপালে অধর ছোঁয়ালো, 2 চোখের পাতায় চুমু খেলো, 2 গালেও ভালোবাসার কোমল আদরে পরশ বুলিয়ে আদ্রিতাকে শক্ত করে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল, হৃৎপিণ্ডের ভেতর ঢুকিয়ে নেওয়ার প্রচেষ্টা যেন। বুকের উষ্ণতায় প্রাণ ভ্রমরটাকে লুকিয়ে নিয়ে বলল, তোকে দেওয়া আঘাত 1000 গুণ বেশি হয়ে ফিরে আসুক আমার কাছে। আমার সব খুশি তোর নামে, তোর সব কষ্ট আমার নামে হয়ে যাক। পর্ব 34। আদ্রিতার হাল বেহাল, চোখের পানি, নাকে সর্দি। 3 দিন পর থেকে পরীক্ষা শুরু। এই অজুহাতে নিবিড় নামক দৈত্য দানবটা ওর উপর রীতিমতো রিমান্ড জারি করে দিয়েছে। 3 রাত বইয়ের স্তূপের মাঝে বসিয়ে রাখে ওকে। কে বলবে এই লোকটাই সেদিন রাতের সেই সুইট লোকটা, যে মাঝরাতে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল। অথচ সেই রাতের পরের সকাল থেকেই আবারও সেই দৈত্যদানব রূপ ইজ ব্যাক। পড়ার নামে আদ্রিতার উপর কঠিন জুলুম করে যাচ্ছে। তার এই করুণ দশা দেখার কেউই নেই এই ধারায়। আদ্রিতার এই জুলুম থেকে বাঁচতে কত জনের কাছে গেল সাহায্যের আশায়, কিন্তু কেউই তার উপর একটুখানিও দয়া দীক্ষা দেখালো না। আদ্রিতার আজ নিজেকে জনম দুঃখিনী মনে হচ্ছে, যার এই কুল কিনারায় আপন বলতে কেউই নেই। ভবের দুনিয়ায় সবাই স্বার্থপর। বারবার ওই গানটাই মনে পড়ছে, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। 100 মিটার লম্বা দুঃখ মনে নিয়ে পড়ার টেবিলে বসে আছে আদ্রিতা। তার সামনে জল্লাদের মতো বসে আছে জনাব নিবিড় শাহরিয়ার। পরনে অ্যাশ কালারের ঢোলাঢালা টি শার্ট আর বাদামি রঙের 3/4 প্যান্ট। বসে বসে ল্যাপটপে কাজ করছে। দৈত্য দানবটা এখন আর অফিসেও বেশি যায় না। বলে কি না আদ্রিতার এক্সামের প্রিপারেশনের জন্য ওনার বাসায় থাকা জরুরি। শুধুমাত্র জরুরি কোনো মিটিং ছাড়া সব কাজ বাসা থেকেই করছেন উনি। বলি, কেন রে ভাই, তুই কি ডক্টর ঝটকার বানানো কোনো গ্যাজেট নাকি, যে তুই সামনে বসে থাকলে আমার মস্তিষ্কে সব ডাটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে? এত চাপ কেন নিতাছোস ভাই, একটু চিল মার না। নিজেও খুশি থাকো আর আমাকেও খুশি থাকতে দাও। কিন্তু আফসোস, এসব মুখে বলতে পারার সাহস কোথায় আদ্রিতার? সে ছোট্ট ছোট্ট একটা মাসুম জান, আর কোথায় ওই বিশাল দৈত্য দানব, কিছু বললে চিবিয়ে না খেয়ে ফেলবে। তাই তো দুঃখের তিক্ত করল্লার জুস সেবন করে অসহায় আদ্রিতা বয়ে মুখ গুজে বসে আছে, কিন্তু মন বসাতে বারবারই অক্ষম হচ্ছে। নিচ থেকে সবার হাসির আওয়াজ আসছে। তাহসান ভাই এসেছে, সে নিশ্চয়ই সবাইকে তার মজার মজার কথায় হাসাচ্ছে।
তা জেনেও কিভাবে আদ্রিতা পড়ায় মন বসাবে? সে এখন বইয়ের গাদায় জান দিচ্ছে আর ওরা মজা করছে। এই কেমন অবিচার! না, আর মানা যাচ্ছে না। আদ্রিতার মাথায় টুকুস করে একটা ব্র্যান্ড নিউ কুবুদ্ধি এলো। সে একবার চোরা চোখে তাকিয়ে দেখলো নিবিড়ের নজর আপাতত ল্যাপটপেই আছে। কাজের মাঝে কিছুক্ষণ পরপর নিজের চুলে আঙ্গুল চালিয়ে ব্রাশ করছে। অন্য সময় হলে হয়তো আদ্রিতা এই লুকে ক্রাশ ট্রাশ খেত, কিন্তু এখন এসবের মুড নেই একদমই। হ্যান্ডসাম হলেই তো আর দৈত্য দানব ভালো মানুষ হয়ে যাবে না। আদ্রিতা সুযোগ বুঝেই নিজের ফোনটা হাতে নিয়ে তাসানের ফোনে একটা মেসেজ পাঠালো। মেসেজটা এমন: আমার রুমে এক ভয়ঙ্কর ডাকাত এসেছে, আমাকে বাঁচাও ভাইয়া। মেসেজ পাঠিয়ে তা আবারও নিজের ফোন থেকে ডিলেটও করে দিল। ফোনটা আবার আগের জায়গায় রেখে দিয়ে চুপচাপ ভদ্র মেয়েটির মতো পড়া শুরু করে দিল। যেন তার মতো ইনোসেন্ট ভদ্র মেয়েটি এই ত্রিভুবনে আর দ্বিতীয়টি নেই। গুগলে সার্চ দিয়েও পাওয়া যাবে না তার মতো ভদ্র মেয়ে। দুষ্ট মেয়ে ছলচাতুরি কী জিনিস সেটা তো সে জানেই না। ভদ্রতার জন্য অস্কার পেয়েছে যেন। মিনিট দুই অতিবাহিত হতে না হতে ঘূর্ণিঝড় ধুল বুলবুলি আয়লা চিত্রাঙ্গের মতো দরজা ঠেলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো তাসান। তার পিছু পিছু সানভি আর তানহাও এলো। ওদের এভাবে আসতে দেখে আদ্রিতা বাঁকা হাসলো আর নিবিড়ের কপাল কুঁচকে এলো। তাসান ভেতরে ঢুকেই বীর যোদ্ধার মতো এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কোথায় ডাকাত? কোথায় সে? সাহস থাকে তো সামনে আয়, দেখ তোর বাপ এসেছে। जीते की चाल बाज की नजर और तासान की मार पे कभी সন্দেহ नहीं करते। একবার সামনে আয়, আমি তোর বডিতে এত ছিদ্র করব যে তুই কনফিউজড হয়ে যাবি নিঃশ্বাস কোন জায়গা দিয়ে নিবি আর পাতবি কোন জায়গা দিয়ে। তাসান দ্য বাহুবলী ইজ হিয়ার। তাসান আদ্রিতা আর নিবিড়ের উদ্দেশ্যে বলল, ভাই আর বোন, ভয় নেই, তোদের রক্ষা করে চলে এসেছে। আর কোনো ভয় নেই, আমি থাকতে কোনো বউয়ের জামাইয়ের সাহস নেই তোদের গায়ে টোকা দেওয়ার। দেখ দেখ কেমন আমার আসার খবর পেয়ে লুঙ্গি উঠিয়ে পালিয়েছে ডাকাত বেটা। তানহা বলল, কিন্তু ভাইয়া ডাকাত লুঙ্গি পরে এসেছিল তা তুমি কিভাবে জানলে? তাহসান তানহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি ভেরি গুড কোয়েশ্চেন। আমি তো অবাক, তুই এত মহান কোয়েশ্চেন কেমনি করে ফেললি? এত মহৎ একটা প্রশ্নের জন্য তোর নোবেল দেওয়া অপরিহার্য হয়ে গেছে, না হলে নোবেল নারাজ হয়ে যাবে। আমি আজই নোবেল কমিটির সাথে কথা বলবো তোর এই মহত্বের ব্যাপারে। সানভি মাঝখান দিয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, লুঙ্গি পরা ডাকাত? হাউ ওল্ড ফ্যাশন! ডাকাতগুলোর কোনো ফ্যাশন সেন্সই নেই। আরে অন্তত প্যান্ট শার্টেও তো আসতে পারতো। পুলিশ ধরে যখন মিডিয়ার সামনে দিয়ে নিয়ে যাবে তখন কেমন ডিসগাস্টিং লাগবে দেখতে। আই টেল ইউ, দিস রোবার্স হ্যাজ নো ক্লাস। তাহসান এবার তার বোনের উদ্দেশ্যে বলে উঠল, আসলে ওদের কাছে তোর মতো আবালের খালাম্মা নেই কিনা, তাই এই অবস্থা। তবে চাপ নিস না, আমি ডাকাতগুলোকে পার্সোনালি তোর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসবো। এরপর থেকে যখনই ওরা ডাকাতি করতে যাবে তখনই যেন তোর কাছে মেকআপ করিয়ে যায়। তোর ট্যালেন্ট কবে কাজে আসবে বল, আর এই উসিলায় দুটো টাকাও ঘুরে আসবে। এই পর্যায়ে নিবিড় বিরক্তিতে ফেটে পড়ল। ঠাস করে উঠে দাঁড়িয়ে চোয়াল চিবিয়ে বলল, হোয়াট দ্য হেল হচ্ছে কি এসব? আর তোরা কি করছিস সেখানে? তাসান বলে উঠল, কি করছি মানে? তোদের বাঁচাতে এসেছি ব্রো। হোয়াট? কিসের বাঁচাতে? কি হয়েছে আমাদের? আরে ডাকাত এসেছিল না, তাদের থেকেই তো বাঁচাতে এসেছি। দিনে দুপুরে কি গাঁজা গিলে এসেছিস? কে বললো তোকে ডাকাতে এসেছে? কেন? অরেই তো মেসেজ পাঠালো, এই দেখ। তাসান ফোন বের করে অরের মেসেজ দেখালো। তা দেখে চোয়াল শক্ত করে তাতে দাঁত পিষে তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতা তখন মাসুম নাদান বাচ্চার মতো মুখ করে বলে উঠল, কে? আমি? কই না তো, আমি কেন এমন করতে যাব? আমার মাথার উপর পরীক্ষা, সেই টেনশনে আমার নিঃশ্বাস নেওয়ার সময় নেই। তাহলে মেসেজ পাঠাবো কখন? বিশ্বাস না হলে এই যে আমার ফোন, চেক করে দেখুন। আদ্রিতা নিজের ফোন বের করে নিবিড়কে দেখালো, তারপর বলল, দেখেছেন তো আমি দেইনি। আপনি তো জানেনই তাসান ভাইয়া একটু ফান লাভিং, তাই আমাদের সাথে মজা করার জন্য এসব বলছে তার, তাই না ভাইয়া? তাসান যেন বোকা বনে গেল। বোকার মতো মাথা চুলকাতে চুলকাতে বলল, এটা কি হলো? তাহলে কি ভূতে মেসেজ পাঠালো? নিবিড় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতার শুকনো ঢোক গিল। তার ছল চাতুরি যে লোকটা বুঝে গেছে তা বুঝতে পেরেই ভয়ে আত্মা শুকিয়ে এলো তার। নিবিড় আদ্রিতার দিকে সরু চোখে তাকিয়ে থেকে তাসানদের উদ্দেশ্যে বলল, তোরা যা এখন, এই ভূত পেতনিকে তো আমি দেখছি। তাসানরা বেরিয়ে গেল। নিবিড় এবার দরজা আটকে ছিটকিনি লাগিয়ে চোখমুখ শক্ত করে আদ্রিতার দিকে তাকিয়ে ওর দিকে অগ্রসর হতে নিলেই আদ্রিতা ঝট করে বই খুলে নিজের মুখের সামনে ধরে জোরে জোরে পড়া শুরু করে দিল। যেন পড়াই তার একমাত্র লক্ষ্য, পড়াই তার জীবন মরণ, পড়াই তার প্রাণ। পড়া ছাড়া এই ভুবনে নাই তো কিছু আর। পড়তে পড়তেই শহীদ হয়ে যাবে সে। অতপর
15 দিন পর আদ্রিতা তার পরীক্ষা নামক তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। পরীক্ষা শেষ হতেই নিজেকে 14 বছরের জেলে খেটে সদ্য বের হওয়া কয়েদির মতো মুক্ত মনে হচ্ছে। আজ থেকে না পড়ার প্যারা, না তো ওই দৈত্য দানবের অসহ্য অত্যাচার। লোকটার উপর ভীষণ পরিমাণ রাগ জমে আছে আদ্রিতার। গত কয়েকদিনে সে আদ্রিতাকে এত ধমকিয়েছে যে নিজেকে আদ্রিতা না ধমকিতা মনে হচ্ছে ওর। যেন ধমকের ওয়ার্ল্ড রেকর্ড করার ধান্দায় আছেন উনি। আমার মতো নাদান মাসুম জাটার কলিজা ফোপড়া সব ড্যামেজ করে ফেলেছে ধমকে ধমকে। আদ্রিতার ডিসিশন ফাইনাল করে ফেলেছে। আর কথা নেই তার সাথে, একদমই না, কিছুতেই না, কোনোদিনও না, কদাপি না। এই মনস্তাপ করেই পরীক্ষা শেষ করে বেরিয়ে এলো আদ্রিতা। গেটের বাইরে আসতেই দেখলো নিবিড় গাড়ির সামনে দাঁড়িয়েছে। পরীক্ষার এই কয়েকদিন উনিই আনা নেওয়া সহ দায়িত্ব কাঁধে নিয়েছেন। পার্পল কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরিহিত, গায়ের জ্যাকেটটা এক হাতের উপর ঝুলিয়ে রেখে এক পা সামনে দিয়ে একটু ক্রস করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাতে ফোন টিপছে। তাকে দেখে আদ্রিতার অবাধ্য মনটা ক্রাশ খাওয়ার জন্য হাঁ করতেই আদ্রিতা অদৃশ্য একটা কোষে থাপ্পড় মারলো তাকে। থাপ্পড় মেরে মনে মনেই বলল, চুপ, মুখ বন্ধ কর বলতেই। খবরদার ওই ক্রাশ নামক বাসি পচা জিনিসটা খেয়েছিস তো দরকার হলে করল্লার জুস এক বালতিও খেয়ে নিবি, তাও এই লোকের উপর ক্রাশ খাবি না। এটা খেলে ফুড পয়জনিং হবে, তাই ভুলেও খাবি না। আদ্রিতার হুমকিতে তার মনটা অসহায় মলিন মুখ করে যেন বলল, বেশি না, একটুখানি খাবো শুধু, প্লিজ। আদ্রিতা নাকচ করে বলল, নো, নো মিন্স নো। বেচারা মনটা কাঁদো কাঁদো মুখ করে বসে রইল। আদ্রিতা সেসবের তোয়াক্কা না করে গটগট করে হেঁটে সামনে এগিয়ে গেল। ফোন থেকে নজর সরিয়ে মাথা তুলে সামনের দিকে তাকালে আদ্রিতাকে দেখতে পেল নিবিড়। আদ্রিতা কাছে আসতেই সে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে? কিন্তু আদ্রিতা কোনো জবাব না দিয়ে সোজা হেঁটে গিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসলো। পরপরই নিবিড়ও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কিরে, কিছু জিজ্ঞেস করলাম, কানে যায়নি? এক্সাম কেমন গেল? লিখতে পেরেছিস কিছু, নাকি আমার সব মেহনত জলে ভাসিয়ে দিয়ে এসেছিস? সত্যি বলছি, যত শ্রম তোর পেছনে দিয়েছি এতটা মেহনত আমার নিজের জন্য করলে আজ নির্ঘাত অ্যাস্ট্রোনট হয়ে চাঁদে ঘুরে আসতাম। আন্টি তার এমনিতেই রাগ জমেছিল, নিবিড়ের তিরস্কারপূর্ণ কথায় তার আরও রাগ হলো। অভিমানে সে উল্টো হয়ে জানালার দিকে পুরোপুরি ঘুরে বসলো। কথা না বলার সিদ্ধান্তে আরও এক ধাপ অটল হলো সে। তা দেখে হালকা করে মাথা নেড়ে হাসল নিবিড়, যেন বুঝতে পারলো তার পুতুলের গভীর অভিমানের পাল্লা একটু বেশি ভারী হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ গাড়ি ব্রেক কষলো। আদ্রিতা ব্রু কুচকে ঘুরে তাকালো। নিবিড় তখন বলল, হাওয়াই মিঠাই খাবি? আদ্রিতার এবার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা সব সময় ওর দুর্বল পয়েন্টে আঘাত করে। এই যে হাওয়াই মিঠাই তার দুর্বলতা, এখন সে মানা করবে কিভাবে? আর মানা না করলে তার কথা না বলার পণের কি হবে? আদ্রিতার ভাবনার মাঝে নিবিড় আবার বলল, কিরে বল, খাবি নাকি? আমার হঠাৎ অনেকগুলো হাওয়াই মিঠাই কিনতে ইচ্ছে করছে, এই যেমন 5-6টা। কিন্তু আমি তো আর খাই না এসব। তাহলে এতগুলো কিন্তু ওয়েস্ট হয়ে যাবে, তাই না? ব্যাস, হয়ে গেল। কথা না বলার পণের আত্মাহুতি দিয়ে আদ্রিতা অতি দ্রুত বলে উঠল, আরে আমি আছি না। না মানে আমি এবার খাবারের ওয়েস্ট সহ্য করতে পারি না, তাই কষ্ট করে হলেও আমি খেয়ে নিব। আপনার যখন ইচ্ছে হয়েছে তখন কেনাই উচিত। মনের ইচ্ছে কখনো দমিয়ে রাখতে নেই, আপনি যতগুলো ইচ্ছে কিনতে পারেন। থ্যাঙ্কস পুতুল, তুই কত ভাবিস আমাকে নিয়ে। আদ্রিতা গর্বে গদগদের ভঙ্গিতে হেসে বলল, জি, এটা তো আমার কর্তব্য। নিবিড় মাথা জানালার দিকে ঘুরিয়ে নীরব হেসে বিড়বিড় করল, ড্রামাবাজ। তারপর রাস্তায় দাঁড়ানো হাওয়াই মিঠাইওয়ালাকে ডাক দিয়ে 5-6টা পিঙ্ক কালারের হাওয়াই মিঠাই কিনে দিল আদ্রিতাকে। সে পেয়ে তো তা আদ্রিতা ভীষণ খুশি। সব রাগ অভিমান কোন নদীতে ভেসে গেল তা আদ্রিতা টেরও পেল না। হাওয়াই মিঠাইগুলো একটার সাথে আরেকটা লাগিয়ে নানান আকৃতি তৈরি করছে আর খাচ্ছে। আর নিবিড় গাড়ি চালানোর মাঝে মাঝে মুগ্ধ নয়নে তা দেখছে। আদ্রিতার এই প্রাণচঞ্চল হাসিমাখা মুখটাতেই নিবিড়ের যত প্রশান্তি। মিনিট 20 পর গাড়ি আবার থামলো। আদ্রিতা নিবিড়ের দিকে তাকাতেই দেখলো নিবিড় ঝুঁকে আসছে তার দিকে। কিছুটা থমকালো সে। নিবিড়ের চাহনিতে তীব্রতা সে দেখতে পাচ্ছে। তা দেখেই বুকে দুরু দুরু শুরু হলো তার। নিবিড় মুগ্ধ নজরে তাকিয়ে আদ্রিতার মুখের খুব সামনে ঝুঁকে এলো। আদ্রিতার থুতনিতে লেগে থাকা কটন ক্যান্ডিটুকু 2 আঙ্গুল দিয়ে তুলে নিয়ে নিজের মুখে পড়ে দিল সে। কম্পন ঘটল আদ্রিতার হৃৎপিণ্ডে। নিবিড় আরেকটু ঝুঁকিয়ে আদ্রিতার কপালে চুমু খেয়ে বলল, আমার সব কঠোরতা তোর ভালোর জন্যই, বুঝেছিস? আমি চাই না তুই শুধু কারো মেয়ে, কারো বউয়ের পরিচয় নিয়ে চলিস। আমি চাই তুই নিজের জন্য আলাদা একটা পরিচয় বানাবি, সমাজে নিজে প্রতিষ্ঠিত হবি। আর আজকের শ্রমে আগামীতে তোর কাজে লাগবে। আমি জানি তোর সেই মেধা আছে, শুধু একটু ঘষা মাজার প্রয়োজন।
আর কি লাগে আদ্রিতার? শুধু এই ক্ষুদ্র কিছু শব্দই তো দরকার ছিল ওর। মনে আবারও রঙিন প্রজাপতির মেলা জমল। নিজের অযথা রাগের জন্য নিজের উপরই উপহাস হচ্ছে এখন ওর। সে তো ওর ভালোর জন্যই কঠোর হয়েছিল, তবে এখন আদ্রিতা বুঝতে পেরেছে। তাই তো এখন রাগের জায়গায় আবার সুখময় আমেজ ছড়াচ্ছে মনে। আদ্রিতা এবার তার মন খারাপ করে থাকা মনটাকে বলল, নে যা, যত খুশি ক্রাশ খাইবার। আর মানা করব না, ক্রাশ খেতে খেতে অজ্ঞান হয়ে যা। আদ্রিতার পারমিশন পেয়ে তার মন খুশিতে লাফিয়ে উঠে গাড়ি চালানো অবস্থায় থাকা নিবিড়ের দিকে তাকিয়ে তার উপর ইচ্ছে মতো ক্রাশ খাওয়া শুরু করলো। আদ্রিতা খেয়াল করলো গাড়ি ওদের বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে। তা দেখে আদ্রিতা বলল, কোথায় যাচ্ছি আমরা? নিবিড় আদ্রিতার দিকে তাকিয়ে বাম হাতটা বাড়িয়ে দিয়ে মুচকি এসে বলল, বলবো, আগে এখানে আয়। আদ্রিতা হালকা লাজুক হেসে নিবিড়ের কাছে এগিয়ে আসলে নিবিড় বাম হাতে তাকে জড়িয়ে নিল। মাথায় চুমু খেয়ে বলল, অজানায় হারাবো আজ, হারাবি আমার সাথে? আদ্রিতা নিবিড়ের বুকের পাশে মাথা রেখে মুচকি হেসেই বলল, নিরন্তর। শুনলেন মেরু মানুরের লেখা নিবেদিতা কাহান গল্প থেকে পর্ব 31, 32, 33, 34। গল্পটি পরবর্তী পর্ব হলে শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।